হ্যালো, স্বাগতম সবাইকে রাইট ফ্রম আওয়ার ভার্সের ফুল ক্লাসে, যেখানে আপনাকে দেখানো হবে কিভাবে রাইট ফ্রম আওয়ার ভার্সের সলভ করা যায়। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। চলেন শুরু করি আমরা। আমাদের রাইট ফ্রম আওয়ার ভার্স পরীক্ষার হলে আমাদের কিভাবে আসে? আমাদের পরীক্ষার হলে আসে এরকম যে সেন্টেন্স থাকে, সেন্টেন্স দেওয়ার পরে একটা মাঝখানে গ্যাপ থাকে, গ্যাপের পরে ব্র্যাকেটে একটা ওয়ার্ড দেওয়া থাকে, যে ওয়ার্ডের সঠিক ফর্মটা আমাদের এই গ্যাপে বসাইতে হয়। তো এখন আমরা এই সঠিক ফর্মটা কি বসবে, ওই ফর্মটাই আমরা এই রাইট ফ্রম আওয়ার ভার্বসের রুলসে আমরা জানবো এবং শিখবো। এখন তার আগে একটা জিনিস বলি, সেটা হলো যে একটা ওয়ার্ডের কয়টা ফর্ম থাকতে পারে। যেমন আপনাদের পরিচিত ওয়ার্ড যেমন কল, কলের কয়টা ফর্ম? প্রত্যেকটা ওয়ার্ডের ৬টা ফর্ম থাকে। যেমন কল দিয়ে, কল আপনাদের পরিচিত ওয়ার্ড, তো কল দিয়ে একটা দেখাই যে কল একটা V1 যেটা ভার্ব 1, তারপরে কলড যেটা হলো গিয়ে ভার্ব 2, তারপরে কলিং যেটার সাথে আইএনজি যুক্ত হয়েছে, এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা। তারপরে আছে টু কল, 4টা। দাঁড়ান একটু জায়গা শেষ। তারপরে আছে কলস, কলস 5টা। আর কল্ড আর কল্ড, এটা V2ও হয়, V3ও হয়। তো আরো ভালোভাবে বোঝানোর জন্য আরেকটা বলি, ওটা হলো ডু একটা V1, ডিড V2, ডাজ, তারপরে আছে টু ডু, তারপরে ডুইং। দেখেন কয়টা ফর্ম হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তারপরে আছে ডান, ডান। এই হলো আমাদের 6টা। প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা ভার্বের 6টা আলাদা আলাদা ফর্ম থাকে, যেগুলা আপনাদের জানতে হবে। তো এ হলো আমাদের পরীক্ষার হলে যেভাবে থাকে ওইভাবে। এখন আমরা এগুলা সলভ কিভাবে করব? সলভ করার জন্য কিছু রুলস রয়েছে, যেগুলো আমরা আপনাদের শিখাবো, যার মাধ্যমে আপনারা প্রায় 70% আপনারা রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে পারবেন। শুরু করি আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস। আচ্ছা, আমাদের রাইট ফর্ম অফ ভার্বস, এই যে RFOV, রাইট ফর্ম অফ ভার্বস শর্ট ফর্ম। রাইট ফর্ম অফ ভার্বস আমাদের করার জন্য কি কি লাগে? টেন্স লাগে, সেন্টেন্স লাগে, পার্টস অফ স্পিচ লাগে, নাম্বার লাগে, পার্সন লাগে, ভয়েস লাগে এবং ওয়ার্ড মিনিং লাগে। তো এই টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, নাম্বার, পার্সন, এই 5টা আমরা টেন্সের একটি ভিডিওর মধ্যে আপনাদের শিখিয়েছি। যারা যারা দেখেননি বা করেননি আমাদের ক্লাস, তারা আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের এই রাইট ফর্ম ভার্বস করতে আরো সহজ মনে হবে। তো এই ক্লাসে আমরা ভয়েস, যেটা আগে দেখানো হয়নি, এবং ওয়ার্ড মিনিং দেখানো হবে। ওয়ার্ড মিনিং এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, কারণ আপনাদের মধ্যে যে যত ভালো ওয়ার্ড মিনিং পারবে, সে তত ভালো রাইট ফর্ম ভার্বস সলভ করতে পারবে। তো চলে যাই আমরা আমাদের নেক্সট স্লাইডে। ভয়েস, আমাদের ভয়েস কেন লাগবে রাইট ফর্ম ভার্বসে? আপনাদের কোশ্চেন থাকতে পারে, রাইট ফর্ম ভার্বস আমরা ভয়েস কেন করব? রাইট ফর্ম ভার্বসের রুলস নাই? আছে, কিন্তু রাইট ফর্ম ভার্বসের যে রুলস গুলা রয়েছে, ওগুলার মাধ্যমে যদি আপনারা করতে যান, তাহলে আপনাদের অবস্থা হবে মানে খুবই বাজে। বই খুললেই দেখবেন যে রাইট ফর্ম ভার্বসের রুলস ভরা ভরা, 60-70টা রুলস। না, আমরা এতটা রুলস দেখাবো না, আমরা সহজে শর্টকাটে আপনাকে দেখাবো। আপনাদের
প্রায় 70% আপনারা 10 এর মধ্যে মিনিমাম 7 পাবেন এই আমাদের রুলস দিয়ে। বাকি 3 মার্ক হলো আপনাদের ওয়ার্ড মিনিং এবং আপনাদের ইংলিশ প্রিপারেশন এর উপরে যে কিভাবে একটা নরমাল টেন্স বা নরমাল গ্রামার আপনারা আইডেন্টিফাই করেন সেভাবে। তো শুরু করি আমাদের ক্লাসটা অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ টু প্যাসিভ বাক্যে অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটি আছে তা আগে খুঁজে বের করতে হবে। বাক্যটি অ্যাক্টিভ না প্যাসিভ সেইটা আমাদের আগে খুঁজে বের করতে হবে। এখন কিভাবে বের করব? মেইন ভার্ব কে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি এবং উত্তর যদি মেইন ভার্বের আগে পাই তাহলে বাক্যটি অ্যাক্টিভ ভয়েস। এখন এটা কিভাবে বুঝবো? এই যে দেখেন, মেইন ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, মেইন ভার্বকে এখানে এই যে এটার মধ্যে মেইন ভার্ব হলো গিয়ে লাইকস। তো এই লাইকসকে আমরা কে দিয়ে প্রশ্ন করব যে এভরিবডি লাইকস এ মুনলাইট নাইট। কারা মুনলাইট নাইট পছন্দ করে? কারা মুনলাইট নাইট পছন্দ করে? এভরিবডি মানে সবাই। তো আমরা মেইন ভার্বের আগে উত্তরটা পাইছি, তার মানে এইটা আছে অ্যাক্টিভ ভয়েসে। আর সেকেন্ডটা, মেইন ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি এবং উত্তর পাই মেইন ভার্বের আগে। তো এখন এ মুনলাইট নাইট ইজ লাইকড বাই এভরিওয়ান। এখানে ভার্বস হলো গিয়ে লাইকড। তো এইটাকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব যে কে কি পছন্দ করে? সবাই। এভরিবডি মানে সবাই। কি পছন্দ করে? সবাই মুনলাইট নাইট। তার মানে আমরা অ্যান্সারটা পাইছি কই? অ্যান্সারটা পাইছি আগে। তার মানে এইটা আছে আমাদের প্যাসিভে। এ হলো আমাদের অ্যাক্টিভ আর প্যাসিভ চিনার উপায় যে এইটা আছে অ্যাক্টিভে, এইটা আছে প্যাসিভে। তো এখন আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ চিনার মাধ্যমে রাইট ফর্ম ভার্সের প্রথম ধাপ শুরু করলাম। এখন আমরা যাব পরবর্তী ধাপে। নোট, এখানে কিছু একটা নোট আছে, ওটা হলো যে অবজেক্ট আসবে মানে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে নিয়মটা, কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ আনবো। এই যেখানে এভরিবডি লাইকস এ মুনলাইট নাইট, এইটা আমাদের প্যাসিভে আসছে, এই মুনলাইট নাইটটা আগে আসছে, এই মুনলাইট নাইট, তারপরে ইজ আসছে একটা, তারপরে লাইকস হয়ে গেছে লাইক, পরে আসছে বাই, পরে এই সাবজেক্টটা আসছে অবজেক্ট হিসাবে আর অবজেক্টটা গেছে সাবজেক্ট হিসাবে। তো এই যে এইটার এই চেঞ্জটা কিভাবে হলো এইটাই আমরা পরের ধাপে দেখাবো। অবজেক্ট আসবে সাবজেক্ট হিসাবে, যেমন আই ইট রাইস, এখানে অবজেক্টকে রাইস, তারপরে অক্সিলারি ভার্ব বসবে টেন্স অনুসারে, তারপর V3 পাস্ট পার্টিসিপল হবে মানে V3 হবে, তারপর বাড়তি অংশ হবে যদি থাকে, যদি না থাকে তাহলে নাই, তারপর বাই হবে, তারপরে পরিশেষে সাবজেক্ট হবে অবজেক্ট হিসাবে, এই জায়গায় সাবজেক্টকে আই। তো আমাদের প্রথম নিয়ম কি, যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাই অবজেক্ট আসবে সাবজেক্ট হিসেবে, তো অবজেক্টটা আমরা আনলাম সাবজেক্ট হিসাবে রাইস। এখন এখানে ইট কি, এই আই ইট রাইস এটা কোন টেন্সে আছে এটা আপনার জানতে হবে। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে আমরা এই যে এখানে বলা আছে অক্সিলারি ভার্ব বসবে টেন্স অনুসারে। এখন এখানে আমরা ইজ বসাবো, রাইজ ইজ। এখন এখানে ক্যান ইজ হয়েছে, এটা আপনাদের পরের ধাপে বুঝাবো আস্তে আস্তে। তো তারপরে হবে ভার্ব থ্রি। তো ভার্ব থ্রি হবে ইটের, ভার্ব থ্রি হলো গা ইটেন, রাইস ইজ ইটেন। তারপরে রুলস কি, তারপরে হবে যদি বাড়তি অংশ থাকে, যেহেতু এখানে বাড়তি অংশ নাই, তারপর হবে বাই।
তো এখানে আমরা বসাবো ইটেন বাই, তারপর হবে পরিশেষে সাবজেক্ট আসবে অবজেক্ট হিসেবে। সাবজেক্টটা কি আই, আইটা যাবে এখানে অবজেক্ট হিসেবে, যেটা হবে বাই মি। এখন এখানে মি ক্যান হইছে, মিটা ক্যান হইছে, এই মি আমরা মি এখানে কিছু কিছু চেঞ্জ আছে যেগুলো আমরা বুঝাবো পরবর্তী ধাপে আস্তে আস্তে। এতই কোশ্চেন মনের মধ্যে রাখেন না, পরে নাহলে বুঝতে অসুবিধা হবে। তো এখানে আপনাদের এখন আমি বুঝাচ্ছি হলো গিয়া সাবজেক্টটা, তারপরে অবজেক্টটা, এই দুইটা, আর এই বায়টা। তো এখন এই ইজ আর মি কেন হয়েছে এটা আমরা পরবর্তী স্লাইডে দেখাবো। এখন আপাতত এটা দেখেন, শকড সবসময় কি বায়ে বসবে? না। এই যে শকড, তারপরে স্যাটিসফাইড, প্লিজড, অ্যানয়েড, সেইসড, নোন, এগুলার পরিবর্তে একটু চেঞ্জ হবে। যেমন শকড থাকলে অ্যাট হবে, স্যাটিসফাইড থাকলে উইথ হবে, প্লিজড, অ্যানয়েড, সেইসড এগুলো থাকলে উইথ হবে, নোন থাকলে টু হবে। যদি বাক্যে অ্যাক্টিভে থাকে শকড, তখন প্যাসিভ করার যে সময় বায়ের পরিবর্তে হবে অ্যাট। যদি বাক্যে অ্যাক্টিভে থাকে স্যাটিসফাইড, তাহলে প্যাসিভে পরিবর্তন করার সময় বায়ের জায়গা হবে উইথ। যদি থাকে নোন, প্যাসিভ করতে হলে বায়ের জায়গা হবে টু। তো আমরা যাচ্ছি পরবর্তী ধাপে, যেখানে আমরা বলবো ওই ইজ এবং মি ক্যান হয়েছে। তো আমি দেখাই এখন টেন্সের পরিবর্তন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কিছু হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব আসে, যেগুলা এই যে হলো এম, ইজ, আর। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময় হেল্পের জন্য আসে এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্টের জন্য আসে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিটের জন্য ওয়াজ, ওয়ার। পাস্ট কন্টিনিউয়াসের জন্য ওয়াজ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্টের জন্য হ্যাড বিন। এবং মডেল অক্সিলারি ভার্ব ক্যান বি, কুড বি, শুড বি, এগুলা। তো এখন এগুলা কিভাবে আসে, আগের এক্সাম্পলটাই দেই। আই ইট রাইস। তো এখানে সাবজেক্ট অবজেক্ট যাবে সাবজেক্ট হিসাবে রাইস। এই যে এটা আছে কি হিসাবে, প্রেজেন্ট ইনডিফিনিট। এটা সাবজেক্ট V1 অবজেক্ট, তার মানে এটা দেখলেই বোঝা যায় প্রেজেন্ট ইনডিফিনিট। তখন প্রেজেন্ট ইনডিফিনিট রুলস হিসাবে, টেন্সের পরিবর্তনের রুলস হিসাবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে কি হেল্প করবে? এম, ইজ, আর। তো এখন রাইসের পরে আর হবে না, এমও হবে না, তার মানে হবে কি ইজ। তারপরে আসবে ভার্ব 3, ওই যে আগের রুলস হিসেবে, নোট হিসেবে, মানে ইটেন। ইটেন, ও সরি, ইটেন বানান একটু ভুল গিয়েছে। ইটেন, ইটেন, তারপরে ওই যে রুলস হিসেবে বাই, তারপরে মি। এখন বুঝছেন, ইজ দেখাইছি আপনাকে, এরকম যদি এখন এইটা যদি থাকতো আপনাদের প্রেজেন্ট কন্টিনিউসে, তখন আমরা এম বিং, ইজ বিং, আর বিং, যেটা বসবে, এম বিং তো রাইসের পরে বসে না, ইজ বিং হইতো এরকম। তো পাস্টে থাকলে ওয়াজ, ওয়ার আসতো, পাস্ট কন্টিনিউস থাকলে ওয়াজ বিং, ওয়ার বিং আসতো। না, আপনাদের একটা প্রবলেম সলভ, মানে ইজ ক্যান আসছিল, এটা সলভ। এখন হলো মি, মিটা ক্যান আসলো। মিটা আসছে এই কারণে যে মিটা হলো সাবজেক্টে যায়, আইটা হলো সাবজেক্টিভ ফর্ম, আর মিটা হলো পসেসিভ ফর্ম। আই, মি, মাই। আই হলো সাবজেক্টিভ ফর্ম, মি হলো অবজেক্টিভ ফর্ম, আর আই, মি, মাই। মি হলো অবজেক্টিভ ফর্ম, আর মাই হলো পসেসিভ ফর্ম। তো মিটা অবজেক্টিভ, যে কোনো জিনিস সাবজেক্টে যদি সাবজেক্টিভ ফর্ম থাকে, ওইটা অবজেক্টে গেলে অবজেক্টিভ ফর্ম হয়। যেমন হি, হিম, হিজ। হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। তারপরে শি এর অবজেক্টিভ ফর্ম কি? হার। আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। এরকম। তো আমরা যে পরবর্তী ধাপে কিছু এক্সাম্পল, ওই আগের যে ধাপগুলো আপনাকে দেখাইলাম সেগুলো হিসেবে কিছু এক্সাম্পল আপনাকে দেখানো হচ্ছে, যার মাধ্যমে আপনারা আরো ভালো করে বুঝবেন। তো চলেন শুরু করি এক্সাম্পলগুলো, আপনারা দেখতেই পারছেন।
তো প্রথমে কি দেওয়া আছে, এট দ্যাট টাইম হিজ মাদার আস্কড হিম ফর এ গ্লাস অফ ওয়াটার। এখানে হলো আপনার একটা সেন্টেন্স দেওয়া আছে, এটা হলো তার অ্যান্সার। এখন আপনারা অ্যান্সারটা কিভাবে সলভ করব? আমরা কি বলছিলাম, অবজেক্ট আসবে সাবজেক্ট হিসাবে, এখানে তার আগে দেখতে হবে ভার্ভকে, এখানে ভার্ভ হলো গিয়ে আস্কড। তো ভার্বের নর্মালি আমরা কি জানি, ভার্বের পরে যেটা থাকে ওটা হলো গিয়ে অবজেক্ট, আর ভার্বের আগে যেটা থাকে ওটা হলো সাবজেক্ট। নর্মাল জিনিস, আপনারা 9-10 থেকে পড়ে আসছেন। তো এই ভার্বের পরে আমাদের অবজেক্ট হলো গিয়া হিম ফর এ গ্লাস অফ ওয়াটার। কারণ আমরা পড়ছিলাম যে বাকি অংশ যদি থাকে, তো এখানে হিম হলো গিয়া অবজেক্ট, আর ফর এ গ্লাস অফ ওয়াটার হলো গিয়া বাকি অংশ। এখন এটা আমরা কিভাবে করব? আর সবার আগে প্রথমে এটা দেখেন, এট দ্যাট টাইম, এই জিনিসটা যা আছে তাই হবে। এট দ্যাট টাইম অবজেক্ট আসবে সাবজেক্ট হিসেবে। অবজেক্ট কি? হিমের সাবজেক্ট কি বললাম? হি বলছিলাম। তো হি আসলো, হি। তারপরে ওই যে আমি বললাম যে এই জায়গায় কিছু হেল্পিং আসবে, আক্সড আছে। আক্সড কি? আক্সড হলো V2, তার মানে কি পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট আমাদের রুলস কি? ওয়াজ বা ওয়ার হেল্প করবে। হি এর পরে ওয়ার হয় না, তার মানে ওয়াজ হবে। হি ওয়াজ আক্সড V3। তারপরে ফর এ গ্লাস অফ ওয়াটার, ফর এ গ্লাস অফ ওয়াটার ওই যে বলছিলাম বাকি অংশ যদি থাকে, তারপরে ফর এ গ্লাস অফ ওয়াটার এই বাকি অংশ বসায় দিছি। তারপরে বাকি অংশ পরে সাবজেক্ট, তারপরে আসবে কি বাই, যেহেতু ওই যে লিস্টের মধ্যে শক অ্যানয়েড এগুলা নাই, তার মানে টু উইথ এগুলো হবে না, তার মানে হবে কি বাই দিলাম। তারপরে হবে কি, তারপরে হবে আমাদের সাবজেক্টটা যাবে অবজেক্ট হিসাবে, মানে এখানে সাবজেক্টটা কি? হিজ মাদার, তো এটা যাবে অবজেক্ট হিসাবে হিজ মাদার। তো এইটা হইলো আমাদের অ্যাক্টিভ, এটা হলো আমাদের প্যাসিভ। এট দ্যাট টাইম হি ওয়াজ আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার বাই হিজ মাদার। বাকি দুইটাও সেম, এইটা প্রথমে দেখাইছি, এইটা আপনারা বুঝবেন নিজে থেকে, না হলে আপনারা পারবেন না সবই যদি আমি বুঝাই দিই। তারপর হলো আমাদের রাইট ফর ভার্বসের মেইন রুলস। এতক্ষণ আমরা দেখছি কিভাবে রাইট ফর কিভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ নিব। এখন কিভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ নিব, এইটা আপনারা ভাবতাছেন যে রাইট ফর্ম ভার্বসে কেন অ্যাক্টিভ টু প্যাসিভ আমাদের করতে হবে। আপনাদের মাথায় কোশ্চেন থাকতেই পারে, এটা এক্সাম্পলে যা দেখবেন কেন নিতে, মানে কেন আমাদের পড়তে হবে অ্যাক্টিভ টু প্যাসিভ। কারণ রাইট ফর্ম ভার্বসে প্রায় সব গ্যাপসেই আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ দিয়ে সলভ করা সুবিধা হয়। তো আপনারা দেখতে পারবেন। শুরু করি রাইট ফর্ম ভার্বসের মেইন রুলস। অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই পাঁচটির পরে কখনোই V1 বসে না, মানে এই পাঁচটা অক্সিলারি ভার্বের পরে কখনো V1 বসে না, হয়তো V3 হবে, না হয়তো V1 এর সাথে আইএনজি হবে। তারপর মডেল অক্সিলারি ভার্ব এর অ্যাক্টিভ অর্থে V1 হবে, প্যাসিভ অর্থে বি প্লাস V3 হবে। অ্যাক্টিভ অর্থে V1 হবে, প্যাসিভ অর্থে বি বলতে এম, ইজ, আর, ওয়াজ, আর, বি ভার্ব যেগুলো আছে, তারপরে V3 হবে। হলো সেকেন্ড। এবার থার্ড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিন, বিং, হ্যাভিং, গেট এই 8টা শব্দের পরে কোনো ভার্ব থাকে তাহলে তা V3 হবে। V3 ছাড়া অন্য কিছু হবে না। শুধু বায়ের আগে ভার্ভকে V3 করতে হবে। বায়ের আগে, বায়ের পরে আবার ভার্ভকে V3 কইরা দিয়েন না। তো এখন হলো রুলস নাম্বার 3। প্রিপজিশন, আর্টিকেল, পসেসিভ প্রিপজিশন টু বাক্যের শুরুতে অথবা শেষে যদি শূন্যস্থান থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। মানে প্রিপজিশন বলতে প্রিপজিশনের অনেকগুলা প্রিপজিশন আছে, যেগুলার একটা লিস্ট আমি দিয়েছি পরবর্তী স্লাইডে, আপাতত ওটা পরে দেখাচ্ছি, আগে বুঝেন রুলস নাম্বার 4টা। প্রিপজিশন, আর্টিকেল, পসেসিভ
প্রিপজিশন টু বাক্যের শুরুতে অথবা শেষে থাকলে ভার্বের পরে আইএনজি হবে, মানে এই চারটা থাকলে ভার্বের পরে আইএনজি হবে, অন্য কিছু হবে না। কারণ পসেসিভ কি? পসেসিভ হলো ওই যে আই, মি, মাই। আইটা হলো সাবজেক্ট, মিটা হলো অবজেক্ট, আর মাই হলো পসেসিভ। আবার হি, হিম, হিজ, হি সাবজেক্ট, হিম অবজেক্ট, হিজ পসেসিভ, এরকমই। এখন তারপরে এখন আপনাদের লিস্ট দেখাই প্রিপজিশন এবং প্রিপজিশন টু। প্রায় বলতে গেলে বলতে গেলে এই প্রিপজিশন আর প্রিপজিশন টু একই রকম, কিন্তু কাজ আলাদা। এটা শুধু প্রিপজিশন আর এটা প্রিপজিশন টু। এটা আপনারা আবার ঘোলায় ফেলায়েন না যে কি বলতাছি। তো কিছু কমন প্রিপজিশন আছে যেগুলো আপনাদের এক্সামে আসে, যেমন অ্যাট, ইন, অন, আন্ডার, ফর, অফ, টু, অ্যামং, বাই, আফটার, বিফোর, অ্যারাউন্ড, উইথ, উইদাউট, ফ্রম, ওভার, অ্যাবাউট, অ্যাজ, লাইক, বিটুইন, আনটিল, দো, সিন্স, বিহাইন্ড, বিসাইড। এগুলা হলো কমন প্রিপজিশন যেগুলা প্রায় সব এক্সামে আসে, সব। তো এগুলা আপনারা একটু ভালো করে প্রিপজিশন গুলা দেখবেন, যেন আপনাদের এক্সাম দিতে সুবিধা হয়। তো এখন হলো প্রিপজিশন টু জিনিসটা কি। প্রিপজিশন তো আমরা নর্মালি জানি যে নাউনের আগে হয়, বা কোনো শব্দকে আহ, মাঝে মধ্যে কোনো শব্দকে যুক্ত করতেও ব্যবহার হয়, যেমন এখানে দো কিন্তু কনজাংশন হিসেবেও ব্যবহার হয়, আবার প্রিপজিশন হিসেবেও ব্যবহার হয়। তো এখন প্রিপজিশন টুটা কি? এই যে রেফার টু, তারপরে উইথ এ ভিউ টু, অ্যাকর্ডিং টু, ওয়িং টু, ডিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, কি টু, অ্যাডিক্টেড টু, এগুলো হলো প্রিপজিশন টু। এখন আপনার একটা এক্সাম্পল দিই যে ক্যান প্রিপজিশন টু একটু ভিন্ন প্রিপজিশন থেকে। ইউজ অর্থ কি? ব্যবহার করা, আমরা নর্মালি জানি ইউজ অর্থ ব্যবহার করতে হয়, কিন্তু ইউজ টু এটা কিন্তু একটা প্রিপজিশন টু, কিন্তু এইটার অর্থ কি? ইউজ টু মানে অভ্যাস, আপনার অভ্যাস হয়ে আছে, পরিবর্তন করতে পারছেন না, এরকম। তার মানে আপনি লেখতাছেন একটা, অর্থ বুঝাইতাছে আরেকটা। এইটাই হলো প্রিপজিশন টু। যাই আমরা পরবর্তী ধাপে, রুলস নাম্বার 5। এই 5টা রুলসের মাধ্যমে আমরা রাইট ফর ভার্বস এর বস হয়ে যাব, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো রুলস নাম্বার 5 কি বলা? ফাইনাইট ভার্বের আগে অথবা পরে যদি আহ, আরো কোনো ভার্ব থাকে, তাহলে দেখতে হবে ভার্বটি নাউন, নন ফাইনাইট কিনা। তাহলে টু প্লাস V1 অক্সিলারি ভার্ব প্লাস V3, বা অক্সিলারি ভার্ব ছাড়া V1 আইএনজি। তো এখানে ভার্ব যদি নন ফাইনাইট কিনা থাকে, তাহলে টু এর পরে V1 হয় অলওয়েজ, তারপরে অক্সিলারি ভার্বের পরে V3 হয়, বা V1 আইএনজি হয়, যেগুলো আগে বলা হয়েছে। তো নোট, এখানে বাক্যে যে সকল শব্দ থাকলে বুঝতে পারবো বাক্যটি প্রেজেন্ট টেন্স, সেগুলোর একটি তালিকা। তো আমরা বাক্যটি প্রেজেন্ট টেন্স আছে না পাস্ট টেন্সে আছে, এটা আমরা কিভাবে জানবো? এখন ফিউচার টেন্সে আসে না নর্মালি, তো হয় না, আসে নাকি, হয়ই না। তো প্রেজেন্ট আর পাস্ট আমাদের জানতে হবে। তো প্রেজেন্টটা এখানে দেওয়া আছে, যে প্রেজেন্টটা কিভাবে জানবো? এই যে এই সব ওয়ার্ডের মাধ্যমে আমরা বুঝতে পারবো, যেমন জাস্ট, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লাস্টলি, এগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো যে বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে। তো কি এখন আমরা এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। তারপরে আমরা কিভাবে জানবো যে বাক্যটি পাস্ট টেন্সে আছে? পাস্ট টেন্স হলো গিয়ে এই যে এই শব্দগুলা, ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, লাস্ট নাইট, এ ফিউ ডেজ এগো, ওয়ান্স, লং ডে, এগুলোর মাধ্যমে আমরা জানবো যে বাক্যটি পাস্ট টেন্সে আছে। তো যাচ্ছি তারপর নেক্সট। তো আমাদের রুলস এখন শেষ, এখন আমরা সলভ করব ঢাকা বোর্ড 2023। এখানে ঢাকা বোর্ড
2023-এর একটা এক্সাম্পল দেওয়া, যেটা আমরা আমাদের সেই রুলসের মাধ্যমে, যেটা আপনাদের শিখিয়েছি তার মাধ্যমে সলভ করব। তো শুরু করি। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার আওয়ারসেলফ ফর ফিউচার। তো এখন আমরা পড়ছিলাম কি যে প্রিপজিশনের পর সবসময় ভি ওয়ান আইএনজি হয়। তো এখানে এই যে ফরটা প্রিপজিশন, তারপরে যে ভার্বটা এটা প্রিপেয়ার, তার মানে এটার সাথে আইএনজি হবে, এই যে প্রিপেয়ারিং। তারপর আমরা যাই পরেরটায়, ইট ইজ কল দ্য সিড টাইম অফ লাইফ। তো ওই যে আমরা পড়ছিলাম যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস চিনার উপায়। তো অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস চিনার উপায়ের মধ্যে অ্যাক্টিভ চিনার উপায়ে বলা হয়েছে যে কে দ্বারা প্রশ্ন করতে ভার্বকে উত্তর যদি আগে পাই তাহলে ওটা অ্যাক্টিভ ভয়েস। তো এই জায়গায় ভার্বকে কল, কলে আমরা কে দিয়ে কোশ্চেন করলাম, যে কে দিয়ে কোশ্চেন করাবার, কে এই টাইমটা জরুরি না, আমরা অ্যান্সার পাইতাছি না, কোশ্চেনই হইতাছে না, তার মানে কি এটা প্যাসিভে। এখন এটা কিভাবে প্যাসিভ আমরা দেখি, যে প্যাসিভে আমরা পড়ছিলাম কি বা কাকে দিয়ে কোশ্চেন করব। তো এখানে কাকে দিয়ে কোশ্চেন করবি, কাকে ডাকা হয়, এই যে স্টুডেন্ট লাইফ, এই যে স্টুডেন্ট টাইম যেটা আগের লাইনের সাথে যুক্ত। তো আমরা এইখানে বুঝতে পারতাছি কাকে দিয়ে কোশ্চেন করার পরে যে উত্তরটা আগে, তার মানে এটা আছে প্যাসিভে। তো প্যাসিভ রুলসে আমরা একটা রুলস পড়ছিলাম যে অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ আর রেগুলার থাকলে সবসময় ভি থ্রি হয়। এখানে এখানে ভি থ্রি হয়, তার মানে এই কলটা হয়ে যাবে কল্ড। তারপরেরটায় যাই, যে সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ স্টুডেন্ট মাস্ট নট ড্যাশ ওয়েস্ট টাইম। তো এখানে অক্সিলারি মডেল অক্সিলারি ভার্ব আছে মাস্ট নট, আর মাস্ট মডেল অক্সিলারি ভার্বের পরে ভি ওয়ানই থাকে, কোনো চেঞ্জ হয় না, মানে এটা ওয়েস্টই থাকবে। তারপরে দ্য মেইন পারসিউট অফ দ্য স্টুডেন্টস বি স্টাডি। এখন এইখানে ইজ কেন হয়েছে, ইজটা এটা টেন্সের নর্মাল টেন্সের রুলস হিসেবে হয়েছে। যে দেখেন আমার এই লাইনটা আগে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্সে আছে, তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট টেন্সে আছে। দ্য মেন পারসিউট অফ দ্য স্টুডেন্টস হ্যাজ স্টাডি। তো এখন প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে, স্টুডেন্টস এর পরে এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ এগুলা বুঝতে পারে, তো আমরা ইজি ক্যান বসাইছি। তো এইটা নর্মাল টেন্সের রুলস অনুযায়ী, যেটা আপনাদের আগের ভিডিওতে দেখতে হবে। আর আমি একটা শর্ট ধারণা দিই যে ইজ হইছে এই কারণে যে এটা সেন্টেন্স অনুযায়ী, আর তো স্টুডেন্টস এর পরে মিলে না, মাইও মিলে না। আহ, তার মানে থাকলো কি ইজ, তার মানে এই জায়গায় ইজ হলো, এটা শর্ট একটা টেকনিক। they should prepare for they should prepare themselves for the life dash lie ahead। তো এখানে আমরা সেম রুলস, ফর আছে প্রিপোজিশনের পর যে ভার্ব থাকবে ওটার সাথে আইএনজি যুক্ত হবে। তো প্রিপোজিশনের পরে একটাই ভার্ব আছে লাই, তার মানে লাইয়ের সাথে আইএনজি, এই যে লাইং। তারপরেরটা যাই আমরা, দে শুড অলসো প্র্যাকটিস না পার্টিসিপেট ইন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস। তো এখানে অলসো আছে, শুড অলসো মডেল অক্সিলারি ভার্ব। এখন শুডের পরে মানে এই যে যেটা এই জায়গায় বলছিলাম যে মডেল অক্সিলারি ভার্বের পরে নো চেঞ্জ, শুডের পরে নো চেঞ্জ, তার মানে পার্টিসিপেটই হবে, নো চেঞ্জ হবে। তারপরে বাই ড্যাশ রিড নিউজ পেপার দে উইল নো হোয়াট ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড। তো বাই রিডিং নিউজ পেপার, এখন এখানে রিডিং কেন হয়েছে, রিডিং হওয়ার কারণ আমরা বলছিলাম যে ফিলিং দ্য গ্যাপসের একদম সর্বপ্রথম শুরুর দিক দিয়ে বাইয়ের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। তো এখন বাইয়ের পরে এই যে শুরু, ফিলিং দ্য গ্যাপস দিয়ে শুরুই হয়েছে, তার মানে রিডিং। তো এখন রিডিং নিউজ পেপার দে উইল নো হোয়াট ইজ হ্যাপেনিং। ক্যান ইজ হ্যাপেনিং নর্মাল টেন্সের রুলস অনুযায়ী, যে এখানে ইজ হ্যাপেনিং হয়েছে, এইটাও আমাদের আগের ভিডিওতে বলা আছে। তারপরে হোয়েন দ্য কান্ট্রি ড্যাশ ফেস উইথ এ ন্যাচারাল ক্লাইমেট দ্য এফেক্টেড পিপল। তো এখানে ইজ ফেসড হয়েছে,
দ্য হোয়েন দ্য কান্ট্রি ইজ ফেসড। এখন এখানে ইজ ফেসড কেন হলো? এইটা হলো ওই যে নর্মাল টেন্সের সূত্র অনুযায়ী যে এখানে ইজ ফেসড হয়েছে। এখন আপনাদের কোশ্চেন থাকে এই জায়গায় ইজ হ্যাপেনিং, আবার এই জায়গায় ইজ ফেসড, মানে এই জায়গায় আইএনজি ভার্বের পরে আর এই জায়গায় ভার্বের পরে ইডি কেন হলো? হ্যাঁ, হইছে কারণ আমরা রুলস বলছিলাম যে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ এগুলার পরে শুধু V1 হয় না, হয়তো V3 হয়, নয়তো V1 আইএনজি হয়। তার মানে এইটা আইএনজি হইতে পারে, V3ও হইতে পারে। এটা আপনার বুঝা নিতে হবে যে কোন টেন্স অনুযায়ী এখানে ইডি হবে না আইএনজি হবে, মানে ভার্ব 3 হবে না আইএনজি যুক্ত হবে। তারপর ইভেন ইন নর্মাল টাইমস দে ড্যাশ এঙ্গেজ দেমসেলফ ইন অ্যাক্টস অফ সোশিয়াল সার্ভিস। তো এখানে রিমুভিং হয়েছে, রিমুভিং হওয়ার কারণ এই যে ভিউ 2 উইথ এ ভিউ 2 উইথ এ, ও সরি আমরা এই লাইনে চলে গেছি ভুলে। আচ্ছা, এখানে হবে হলো দে শুড ড্যাশ কাম, এখানে কামই থাকবে কারণ শুড মডেল অক্সিলারি ভার্ব। তারপরে আছে কি রিমুভ, এখানে উইথ এ ভিউ 2 আছে, আমরা কি বলছি প্রিপজিশন 2 এর পরে অলওয়েজ V1 আইএনজি, তার মানে রিমুভিং হবে। তারপরে ইভেন দেমসেলফ শুড এঙ্গেজড, এখন দে শুড এঙ্গেজ কেন হলো? নর্মাল টেন্সের সূত্র অনুযায়ী। তারপরে উইদাউট ওয়ার্ক প্রিপজিশন, তার মানে ওয়ার্কিং হবে প্রিপজিশন, উইদাউট হলো প্রিপজিশন। তারপরে এখানে এইটা আছে ট্রাইং টু সাকসিড ইন দ্য শর্টেস্ট অ্যান্ড দ্য ইজিয়েস্ট ওয়ে। এখন এই যে সাকস ট্রাইং টু, এই যে ট্রাইং টু, এখন আপনারা বলতে এটা তো প্রিপজিশন 2 না, এটা শুধু 2। এখন এখানে ভার্ব 1 হওয়ার কথা ছিল, কিন্তু এটা নর্মাল টেন্সের সূত্র অনুযায়ী হয়েছে, কারণ এইটা ওই যে বলছিলাম শেষের দিকে আমাদের ওয়ার্ড মিনিং জানতে হবে। ওয়ার্ড মিনিং অনুযায়ী এই সেন্টেন্সটা আপনাদের পড়া বুঝতে হবে যে এখানে কি হবে। তো ওই বলছিলাম যে ওয়ার্ড মিনিংটা আপনারা যে যত ভালো পারবেন তত ভালো পারবে রাইট ফর্ম ভার্ব সলভ করতে পারবেন। তার মানে আমরা দেখতে পারতাছি যে যে কোনো বোর্ড আমরা আমাদের এই রুলস দিয়ে করলে 70% হয়ে যাইতাছে, আর বাকি 30%-এর মধ্যে 20% হইলো আপনাদের টেন্সের রুলস অনুযায়ী, আর বাকি 10% আপনাদের ওয়ার্ড মিনিং এর উপরে। তো এই ওয়ার্ড মিনিং 10% আপনারা বাদ দিয়েন না, 20% টেন্সের রুলস বাদ দিয়েন না, এই দুইটা মিলা হবে 30%, আর বাকি আমাদের রুলস অনুযায়ী হবে 70%। আপনাদের রাইট ফর্ম ভার্বস বস হয়ে গেছেন মনে করেন এটার পরে। এরপরে যে এটা হলো বোর্ডের একটা কোশ্চেন, যেটা অ্যান্সার নিচে দেওয়া আছে, আপনারা নিজেরা বুঝে বুঝে সলভ করবেন। এটা পরে আরেকটা বোর্ড আছে, এই যে এইটা, এই যে নিচে সলভ দেওয়া আছে, এইটাও আপনারা বুঝে বুঝে সলভ করবেন। আমরা যে রুলস দিছি এই রুলসের মাধ্যমে এই সবগুলা বোর্ড সলভ করা যাবে ইনশাল্লাহ, এবং আহ, এই রুলসের মাধ্যমে আপনারা রাইট ফর্ম ভার্ব সবগুলো সহজেই উম, সহজে 10-এর মধ্যে মিনিমাম 7-8 পাওয়া যাবেন। বাকি টেন্সের রুলস আর ওয়ার্ড মিনিং আপনারা যদি ভালো পারেন তাহলে 10-এর মধ্যে 10 মিনিমাম। তো এখন আশা করি আপনারা সবাই রাইট ফর্ম ভার্বসের এই রুলসটা বুঝেছেন। তো আজকের জন্য এতটুকুই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।